শাশুড়ি মা আরিয়ানের কাছে এসে বলল, শোন বাবা, আমার তোর বউয়ের বিরুদ্ধে অভিযোগ আছে। আরিয়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আমি রান্নাঘরে। রুটি বেলা প্রায় শেষ, এখন সেক দিয়ে নেব শুধু, চুলাটা ধরাবো মাত্র। এমন সময় আরিয়ানের ডাক, তনু, টাইটা বেঁধে দিয়ে যাও না, দেরি হচ্ছে। রুটিগুলো রেখে তাড়াতাড়ি আরিয়ানের কাছে গেলাম। সে টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে মাকে দেখে ইতস্তত করছি দেখে বলল, আরে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো। সাত পাঁচ না ভেবে আরিয়ানের টাইয়ে হাত দিলাম। কি যেন বলছিলে আম্মু? কি অভিযোগ? আম্মু সরে পড়েছিলেন চোরের মতো। আরিয়ানের কথা শুনে থমকে দাঁড়ালেন। কোথায় যাচ্ছেন সেটা আমি জানি, তাই ভেবেই হেসে ফেললাম। আম্মু বললেন, এই হাসছিস কেন? সাথে সাথে আমি মুখ বন্ধ করে ফেললাম, কিন্তু হাসি বন্ধ হলো না। আরিয়ান তাড়া দিতেই বললেন, দেখ, এই সংসারটা কার বলতো? তোমার। তাহলে কাজগুলো কার কার করা উচিত? তনুর। বলেই হাসলো। আম্মু অভিমানের সুরে বললেন, তুইও তনুর দলে নাম লেখালি? একটা কাজ আমায় করতে দেয় না, পানিটাও নিয়ে খেতে দেয় না, পারলে সবই করে দিত, যেন আমি ছোট বাচ্চা। এভাবে চললে দিন দিন মোটা হব, আর মেয়েটা আরো শুকনো কাঠি হবে। আরিয়ান কিছু না বলে হাসলো। অন্য ঘর থেকে বাবার ডাক এলো, কই গো, এক কাপ চা দিও তো, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। আম্মু এই সুযোগের জন্য তককে তককে ছিলেন। ব্যাস, দৌড় দিলেন রান্নাঘরে, পাছে আমরা আটকাই। যাওয়ার আগে বললেন, যাই, তোর আব্বুকে চাটা দিয়ে আসি। আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকি। আমি আম্মুকে কোনো কাজই করতে দিই না, যতটা পারি নিজে করে নিই। এই নিয়ে প্রত্যেক দিন অভিযোগ করেন আম্মু। সব সময় ফাঁক খোঁজেন রান্নাঘরে যাওয়ার, যাতে কাজ থাকলে করতে পারে। আমিই দিই না। এমনিতেও তারা আমাকে বাড়ির বউ করে এনে অনেক বড় ঋণী করে দিয়েছেন, আর ঋণী হতে চাই না। আরিয়ানকে সব গুছিয়ে রান্নাঘরে এসে দেখি আম্মু চায়ের বাহানায় অর্ধেক রুটি সেঁকে ফেলেছেন। আমাকে দেখেই ধরা ধরা খাওয়া চোরের মতো বললেন, চাটা হচ্ছিল, ভাবলাম দাঁড়িয়েই তো আছি, বানিয়ে ফেলি। আমি জিজ্ঞেস করলাম, সকালের ঔষধটা খেয়েছেন? তিনি ইতি উতি করে পালানোর পথ খুঁজছেন। আমি কোমরে হাত দিয়ে বললাম, নিশ্চয়ই খাননি। আমি আম্মুকে রান্নাঘর থেকে সোজা বেডরুমে নিয়ে এলাম। আব্বু রকিং চেয়ারে বসে কাগজ পড়ছিলেন। আম্মুর দিকে তাকিয়ে বললেন, আমার চা। আম্মুকে বিছানায় বসিয়ে ঔষধ বের করতে করতে বললাম, এই তো আব্বু আনছি। ঔষধ আর পানিটা দিয়ে রান্নাঘর থেকে চা এনে দিয়ে বললাম, আব্বু এবার খালি পেটে চা খাওয়াটা কমান, নাস্তার পরে খাওয়ার অভ্যাস করুন, এমন করলে শরীরটা খারাপ হবে। আব্বু রোজকারের মতো একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, সকালে বেডটি না হলে শরীরটাতে জো পাই না। আমি বাকি রুটিগুলো সেকে সবাইকে নাস্তার টেবিলে ডাকলাম। আরিয়ান তাড়াহুড়া করে এসে বসলো টেবিলে। 9টা প্রায় বাজতে চলল, বের হতে হবে। আম্মু আব্বু আসতেই ঝোল বেড়ে দিলাম সবাইকে। খেতে খেতে আব্বু বললেন, আহ তনু, তোমাকে যদি না আনতাম কি আফসোসটাই না করতাম। তোমার আম্মুর রান্না খেতে খেতে চড়া পড়ে গেল মুখে। আম্মু মুখ ভেঙচিয়ে বললেন, ওটা খেয়েই তো বেঁচে আছো। আব্বু তা ঠিক বলে মাথা নেড়ে সায় দিলেন। আব্বু, আরেকটা রুটি দেই? তুমি নিয়েছো? আব্বু, দুটোতেই পেট পুড়ে যাবে আমার, খাওয়া তো চড়ুই পাখির মতো। তাই তো বলি, তুমি এত শুকনা কেন? বেয়ানকে বলতে হবে তারা আমার মেয়েটাকে না খাইয়ে রেখেছে এতদিন। আরিয়ান, আরো দুটো রুটি দে তো ওকে। আরিয়ান আরো দুটো রুটি আমার প্লেটে দিয়ে দিল। আমি নিজের চোখের জলটা আড়াল করে খেয়ে নিলাম। আরিয়ান দরজার কাছে এসে আমার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল তাড়াতাড়ি করে। এটা তার নিত্য দিনের অভ্যাস। ও বেরিয়ে যেতেই রান্নায় আমি হাত দিলাম। সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি। আম্মু ঝাড়ুতে হাত দিতেই আমি বললাম, ঝাড়ু দিয়ে দিয়েছি। শুনেই মুখটা কালো করে বসার রুমে টিভি দেখতে বসলেন। জানে রান্নাঘরে কোনো কাজ করতে দেব না। একটু পরে উপরের তলার ভাবি আসলেন মিষ্টি নিয়ে। মেয়েকে নাকি দেখতে এসেছিল। পাকাপাকি কথা হয়ে গেছে, আগামী মাসেই বিয়ে।
আম্মুর কাছে এসে বসে তাই বললেন। তারপর গলার স্বর নামিয়ে বললেন, শেষে ডিভোর্সি মেয়েকে ছেলের বউ করলেন? নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল ভাবি। ছেলেটার যে কি করলেন! গলার স্বর নামালেও তেজটা ঠিকই ডাইনিংয়ে এসে পড়েছে। আমি রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসালাম। আম্মু টিভির রিমোটটা রেখে বললেন, তো কি হয়েছে ভাবি? আমি নাস্তা টেবিলে রেখে নিজের কাজে গেলাম। আম্মু চায়ের কাপটা তার হাতে দিতেই বললেন, খোঁজ খবর নিয়েছিলেন ভালো করে কেন ডিভোর্স হলো? আম্মু হেসে বললেন, কেন নেব না? ভালোই হয়েছে ডিভোর্স হয়েছে, না হলে তো আমার সংসারে ওকে পেতাম না, আমার মেয়েকে পেতাম না। মহিলা সুবিধা করতে না পেরে কোনো মতে চাটা খেয়েই চলে গেলেন। বিকালে আম্মুর কাছে বসলাম তেল লাগিয়ে দিতে। আম্মু বললেন, আমার ছেলে ভাগ্য করে তোকে পেয়েছে, না হলে আমার সংসারটা অন্ধকার হয়ে যেত। আমি মাথায় তেল ঘষে দিতে দিতে বললাম, বরং আমি না হলে আরো উজ্জ্বল হতো। আম্মু সামনে টেনে এনে বললেন, একটা চটকানা দেব, বেশি বোঝো না? যাও, চালতার আচারটা আনো, খাবো দুজন মিলে। আমি এনে দিয়ে আম্মুর পায়ের কাছে মেঝেতে বসলাম। ওখানে বসলি কেন? আমি তার কোলে মাথা রেখে বললাম, আমার মতো একজনকে কি করে ছেলের জন্য পছন্দ করলেন? তিনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর জরায়ুতে টিউমার হয়েছে, এটা কি তোর দোষ? না জরায়ুটা ফেলে দিতে হয়েছে, এটা তোর দোষ? আমি কিছু না বলে চোখের জল ফেললাম। আমি আর আরিয়ান একটু ঘুরতে বেরিয়েছিলাম। ফেরার সময় জ্যামে পড়লাম। ব্যাস, ঘন্টার পর ঘন্টা জ্যামে না থাকলে বাংলাদেশে আছি এটা ভাবা যায় না। আমি বাইরের আকাশের দিকে তাকিয়ে আছি। মেঘ ধরছে অল্প অল্প। আধা খোলা জানালার কাছে দিয়ে ঢোকা ঠান্ডা হালকা বাতাস বৃষ্টি আসার জানান দিচ্ছে। এমন সময় কোথায় থেকে একটা হাত জানালার কাছে পড়ল। পুরো জানালা খুলে উঁকি মারতে দেখি পিচ্ছি একটা বাচ্চা মেয়ে হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। বলল, ফুল নেবে? আমি তাকালাম। কোথা থেকে বছর সাতেকের এক বাচ্চা এসে খপ করে ছোট্ট বাচ্চা মেয়েটার হাত ধরে বলল, তোরে না কইছি আমার সাথে থাকবি? মেয়েটা চলেই যাচ্ছিল বাচ্চাটাকে নিয়ে। আমি থামিয়ে বললাম, কে হয় ও তোমার? বড় মেয়েটা কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বইন হয়। ভারী মিষ্টি দেখতে। তোমার আম্মু আব্বু কোথায়? আব্বা অনেক আগে ছাইরা গেছে গো। আম্মাটাও কদিন আগে উপড়ে চইলা গেছে। খাও কি করে? ফুল বেচা। আমি আরিয়ানের দিকে তাকালাম। সে যেন আমার কথা বুঝলো, আমাকে অনুমতি দিল ইশারায়। আমি ওর দিকে ফিরে বললাম, আমার বাসায় কাজ করবে? বোন সহ থাকবে? মেয়েটা কতক্ষণ ভেবে রাজি হলো। ওদের গাড়িতে তুলে নিয়ে বাসায় ফিরলাম। দরজা খুলতেই আম্মু জিজ্ঞেস করলেন, এরা কে? আমি হেসে বললাম, তোমার দুই নাতনি।